প্রথম দিন শ্বশুর বাড়িতে এসেই বুঝলাম আমার স্বামী মহাশয় আমাকে ঠিক পছন্দ করেননি। তার হাবভাবে বেজায় বিরক্তের প্রকাশ। আমার সঙ্গে কথা বলা তো দূর, ফিরে তাকাতেও এক রাশ অরুচি যেন। আমি মনমরা হয়ে একলা একলা বসে রইলাম রাত 1টা অবধি। স্বামী নামক প্রাণীটির ছায়ার চিহ্নটাও দেখতে পেলাম না। চতুর্থ দফায় হাই তুলতে যাব, ঠিক তখনই একটা লম্বা কালো অবয়ব ঘরের ভিতর প্রবেশ করলো। আমি ঘোমটার তলেই থমকে গেলাম। ভয়ে হাত পা নিষ্পিস করতে লাগলাম। বুকের ভেতর হাতুড়ির বাড়ি মনে হচ্ছে। এই বুঝি বেরিয়ে গেল রুহুটা। লম্বা ঘোমটা থাকার কারণে তার চেহারাটা আমি দেখতে পেলাম না। তার পায়ের গতি দেখেই বুঝলাম অনেকটা জোরের মুখে পড়েই আসতে হলো এ ঘরে। নিমেষেই মন খারাপ বেড়ে আকাশ ছুলো আমার। কি এমন কারণ আমাকে মানতে পারছেন না কেন সে? আমাদের বৈবাহিক ঘটনাটা সম্পূর্ণ পারিবারিকভাবেই ঘটেছে। যেভাবে আর 8-10টা মেয়েকে লোকে দেখতে যায়, সেভাবেই আমাকে দেখতে এসেছিল ওনারা। এরপর পছন্দ, গুরুজনদের আলাপ আলোচনা, দীর্ঘ 1.5 মাস জুড়ে বিয়ের আয়োজনের পর আজ কাঙ্ক্ষিত দিনটি হাতে পেলাম। পাত্রপাত্রীকে আলাদাভাবে কথা বলতে দেওয়ার নিয়মটা আমাদের বেলায় না ঘটলেও তাকে জিজ্ঞেস করার সুযোগ পেয়েছিলাম অন্তত, আমাকে কি পছন্দ হয়েছে আপনার? উত্তরে তিনি বলেছিলেন, এখানে অপছন্দের কিছু নেই। এটুকু বলি উনি ফোন কেটে দিয়েছিলেন। আমি ধরে নিয়েছিলাম লজ্জা, এখন মনে হচ্ছে সংকোচ। হয়তো আমাকে দারুণ অপছন্দ তার। মুখ ফুটে বলতে পারেননি আমি কি ভাববো এই ভেবে। 7-5 চিন্তারা মগজটাকে ঘোলাটে করে তুলছে। ছোট্ট দম ফেলাবো ঠিক এই সময়ই ওনার রুক্ষ কণ্ঠস্বর আমাকে কাঁপিয়ে তুলল। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ুন। কথাটা স্বাভাবিক, সহজ, সরল, বেশ ভদ্রতার সঙ্গে বলা, অথচ ভীষণ কাঠিন্য যোগ করা। আমি বিস্মিত হয়ে রইলাম। কোনোভাবে মাথা হেলিয়ে হ্যাঁ উত্তর প্রদানের সঙ্গে সঙ্গেই তিনি বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। আমি মূর্তির ন্যায় জমাট। তখন একটু একটু করে রাত বাড়ছে। একসময় ফুরিয়ে যাবে হাওয়াই মিঠাইয়ের মতন। ফুটে উঠবে আলোকিত আকাশ, যেখানে চাইলে দুনিয়ার সব কষ্ট উবে যায়। ওই আসমানের কোথাও বসে আছেন যিনি, যার হুকুমে চলছে গোটা পৃথিবী। তিনি আমাকে দেখছেন, শুনছেন, আমার কষ্ট আর যন্ত্রণাগুলো উপলব্ধি করতে পারছেন। এই তো ঢের। নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এর চেয়ে বড় জাদুবানি আর হয় না। আমি গোসল শেষে বারান্দায় এসে দাঁড়ালাম। কোমর সমান চুলগুলো মেলে গামছাটা তুলে নিলাম অন্য হাতে। ভোরের আলো ফুটেছে কিছুক্ষণ মাত্র। এরই ভেতর চারপাশ ফকফকে হয়ে উঠছে। বাতাসে বিশুদ্ধতার ঘ্রাণ। গতকাল সারা রাত একলা কেঁদে কেটে ঘুমানোর অসহ্য ব্যথাটা এখন আর তাড়া করে বেড়াচ্ছে না এত। মনটা হালকা লাগলেও মুখটা ভার তখনও। আমার ভার মুখখানা আরও ভার হলো পাশের বারান্দায় নজর পড়তেই। সেখানে এলোমেলো ভাবে উঠছে ক্রিম রঙের শেরওয়ানিটি। এটি গতকাল বিয়ের সময় আমার স্বামী পরেছিলেন। সারা রাত উনি আসেননি। তবে কি পাশের রুমেই ঘুমিয়েছিলেন? কিন্তু কেন এমনটা করছেন যখন আমাকে বিবাহ করতে কোনো সমস্যাই ছিল না ওনার? তাহলে বিয়ের পর কেন আমাকে দূরে ঠেলে দিয়েছেন? আমার থেকে দূরে দূরে কেন থাকছেন? দুটো কথা বলছেন না, ভুল করে আমার চোখে চোখ পড়া মাত্রই ফিরিয়ে নিচ্ছেন। কি লুকাতে চাইছেন উনি? কোনো মিথ্যা নাকি ঘৃণিত অপরাধ? আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। কানের পাশ ঘেঁষে এক চিলতে বাতাস উড়ে গেল। আমি সম্বিত ফিরে পেলাম। বুক ছিঁড়ে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসকে আমি কোনোভাবেই আটকে রাখতে পারলাম না। বরং সেকেন্ডের ব্যবধানে আমার চিত্ত অস্থির হয়ে উঠল। নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করলাম। এ যেন নিজের সঙ্গে নিজেরই মৌন যুদ্ধ। ছোটবেলা থেকে বাবা মায়ের ভীষণ আদরের বড় হওয়া আমি স্বামীর অবহেলার পাত্রী, তাও প্রথম দিনই, একদম বিনা কারণে। আফসোসটা এখানেই। অন্তত একবার উনি আমাকে বলতেন, আমি নিজে থেকে বিয়েটা ভেঙে ফেলতাম। আমার আব্বা আম্মা কখনোই আমার অসম্মতিতে বিয়ে দিতেন না। মনের ভেতর থেকে কে যেন উঁকি মারল। নরম মনের আমি এক মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নিলাম, এই অবহেলা এবং দূরত্বর পিছনের কারণটা খুঁজে বের করব। যদি আমাদের ভিতর তৃতীয় ব্যক্তি থেকে থাকে তবে আমি বেরিয়ে আসব। আমি হয়তো ওনার এবং অন্য কারোর ভিতরে তৃতীয় ব্যক্তি হয়ে গেছি। দরজায় টোকা পড়ল।
চোখ মেলে ঘড়িতে সকাল 8টা আবিষ্কার করলাম। দ্রুততার সঙ্গে নিজেকে গুছিয়ে মাথায় আঁচল টেনে দরজা খুললাম। আমার স্বামীর মামাতো বোন অধরা এবং আমার ননা শাহরিন আপু দাঁড়িয়ে। তারা আমাকে নিতে এসেছেন। আমি স্মিত হাসে বেরিয়ে এলাম। আসার সময় অধরা আমার গায়ে গা লাগিয়ে দাঁড়ালো। ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, চুল ভেজা কেন ভাবি? আমি প্রশ্নের জবাব দিতে গিয়েও দিলাম না। তার ঠোঁটে দুষ্টু হাসি। আমার কাছে এর কোনো উত্তরই নেই। মলিন মুখের মৃদু হাসিখানা ছুঁয়ে দিয়ে আমি গটগটিয়ে এগিয়ে চললাম। সারাদিনে কোনো প্রকার কাজ না করলেও এখন বেশ ক্লান্ত আমি। কিছুক্ষণ আগেই সকল মেহমানদের বিদায় হয়েছে। বাড়িতে এখন আমি, আমার শাশুড়ি, আমার দেওর লাবিব এবং আমার স্বামী। ও, এতক্ষণে তার নামটাও আমি উল্লেখ করিনি। মহাশয়ের নাম প্রহর আর আমার নাম রূপ। ছোট্ট সোজা একটি নাম, রূপ। আমিও এই নামের মতোই সহজ সরলভাবেই জীবনটাকে ভাবতাম, কিন্তু এখন নিজেকে কুটিল এবং জটিল করে তুলতে ইচ্ছে করছে। কেননা এরই ভিতর আমি আবিষ্কার করেছি ওই রুক্ষ মানুষটিকেই আমার প্রচণ্ড মনে ধরেছে। তাকে নিয়েই স্বপ্ন সাজানো কাঙ্ক্ষিত সোনার সংসারটি সাজাতে চাই আমি। তার ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে উজাড় করতে ইচ্ছে করছে। মাত্র একদিনের ব্যবধানে এতটা পাগল কি করে হলাম ভাবতেই লজ্জারা ঘিরে ধরে আমাকে। একেই বুঝি বলে বৈধ সম্পর্কের শক্তি, টান। আমার মা বলতো, যখন তোর বিয়ে হবে তারপর বুঝবি স্বামী কি জিনিস। মায়ের কথার মর্মার্থ এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। সারাদিনে একটিবারের জন্য তার সঙ্গে কথা হয়নি আমার। নানান বাহানায় এদিক ওদিক ছিলেন। কিছুক্ষণ আগে আত্মীয়দের এগিয়ে দেওয়ার নাম করে বেরিয়ে গেলেন, এখনো আসছেন না। আমি ক্লান্ত শরীরটাকে বিছানায় মেলে ধরলাম। সারাদিন আম্মার ঘরেই কাটিয়েছি আমি। সকালে সেই যে এই ঘর ছেড়ে বেরিয়েছি, তারপরে এই আসলাম। অথচ ঘর গোছানো। আম্মা হয়তো কাউকে দিয়ে গুছিয়ে রেখেছেন। মনে মনে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। চুলের খোঁপার কারণে শুয়ে আরাম পাচ্ছি না বলে খোঁপা খুলে ফেললাম। বালিশ সোজা করতে গিয়ে অজান্তেই হাত পড়ল চাদরের একেবারে কোণার অংশে এবং সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম। 6 ইঞ্চির মতন জায়গাটা রক্তে রাঙানো, যদিও রক্তের দাগ শুকিয়ে গেছে ইতিমধ্যে। তবুও আমার ভিতরটা কাঁপছে। কার রক্ত এগুলো? আর এলোই বা কোথা থেকে? কি আশ্চর্য! আমি নীরবে কাঁদছি। মনটা অস্থিরতায় ভরে রয়েছে। কাউকে রক্তের বিষয়টা নিয়ে জিজ্ঞেস করিনি। অপেক্ষা করছি ওনার। উনি এলেই এই প্রশ্নের জবাব দিতে বলবো। আমার জানা মতে এই ঘরে উনি ছাড়া আর কেউই প্রবেশ করেনি সারাদিনে। রাত 10টার দিকে আমার শাশুড়ি রুমে এলেন। আমি উল্টে পাশ ফিরে শুয়ে ওনাকে না দেখলেও ওনার উপস্থিতি টের পেলাম। দ্রুত হস্তে চোখ মুছে নিলাম। এইটুকু কান্নাতেই চোখ ফুলে লাল বর্ণ ধারণ করেছে। আমার আবার কান্নার অভ্যেস নেই। আমার শাশুড়ি হতবম্ব গলায় জিজ্ঞেস করলেন, কি রে মা, কাঁদিস কেন? কি হয়েছে? আমি আমতা আমতা করতে লাগলাম। কি জবাব দেব? উঠে বসতে বসতে যৎসই জবাব খুঁজতে লাগলাম। পেয়েও গেলাম চট করে। বললাম, বাড়ির কথা মনে পড়ছে আম্মা। বলেই মাথা নিচু করে রইলাম। আমার শাশুড়ি পরম স্নেহে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। পাশে বসে স্নেহের গলায় শুধালেন, আমারও যখন নতুন বিয়ে হয় তোর মতন আমিও কাঁদতাম। সবার সামনে না, একা একা। এই ধর গোসল শেষে ছাদে গিয়েছি রোদ পোহাতে। ওই একলা দুপুরে মন ভরে কেঁদে নিচে নামতাম। চোখ লাল হয়ে থাকতো। কেউ জিজ্ঞেস করলে বলতাম, বেশি পানি দিয়ে গোসল করেছি আজ, তাই এমন। কেউ বুঝতো না। অথচ তোর শ্বশুর ঠিকই বুঝে যেত। দুদিনের সম্পর্ক, অথচ কি মায়া ছিল মানুষটার মাঝে। রাতের বেলা আমাকে বোঝাতো, বাবার মতন আগলে রেখেছি সারা জীবন। মায়ের মতন চুলে তেল দেয়া থেকে শুরু করে খেয়েছে কিনা পর্যন্ত সব কিছুর হিসেব রাখতো। সেই মানুষটাকে ছাড়া এখন একাই সব সামলাতে হয়। কত কিছুর হিসেব গোলমাল হয়। অনুভব করলাম শাশুড়ি মা চোখ মুছছেন। তখন আমার চোখেও পানির জোয়ার। ভেজা পাতা পলক মেলাতে কষ্ট হচ্ছে। শাশুড়ি মা নিজে ধাতস্থ হয়ে আমাকে বললেন, আমার ছেলেও যেন সেভাবেই তোকে আগলে রাখে আজীবন। দোয়া করি। যতই আমরা থাকি না কেন, স্বামীর ওপরে এবং স্বামীর মতন আর কেউ হয় না রে মেয়েদের। আমার বুকে তখন উথাল পাতাল কাঁপন। আমি কান্না চাপানোর আপ্রাণ চেষ্টা করছি। যেই মানুষটার ওপর বিশ্বাস ও ভরসা রেখে অন্য মাটিতে নিজের শেকড় গাড়তে এলাম,
সেই মানুষটাই আমাকে অবহেলার পাত্রী বানিয়ে ছাড়লো। এর চেয়ে কষ্টের আর কী বা হতে পারে? আমাকে ডিনার করার জন্য বললেও আমি রাজি হলাম না। আমার শাশুড়ি মা হাত ধরে টেনে নিয়ে গেলেন। টেবিলে আমার দেওর লাবিব বসে রয়েছেন। তিনি গোগ্রাসে গিলছেন দেখলাম। আমার হঠাৎই হাসি পেয়ে গেল। ব্যাপারটা আমার দেওর খেয়াল করে এক চোখ টিপলেন। আমি ঘাবড়ে গেলাম, হতবিহ্বল চোখে চাইলাম। এবার লাবিবের ঠোঁটে দুষ্টু হাসি। আমারও হাসি পেয়ে গেল। দেওর হিসেবে এটুকু মজা করার অনুমতি তাকে দেওয়াই যায়। ঠিক তখনই খেয়াল করলাম আমার স্বামী মহাশয় মেন দরজার সামনে দাঁড়িয়ে আছেন। শাশুড়িমা তাকে দেখে বললেন, চলে এসেছিস, আয় বস, তোর জন্য বৌমাও না খেয়ে আছে। শুনলাম উনি গম্ভীর কণ্ঠস্বরে উত্তর দিলেন, তা তো দেখতেই পাচ্ছি। এই বলে উনি ঘরে চলে গেলেন। আমি দোটানায় পড়লাম, আমার কি ওনার পিছু পিছু যাওয়া উচিত নাকি খেতে বসা উচিত? দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম তখনই শাশুড়ি মাই সাহায্য করলেন, আমাকে খেতে বসিয়ে দিলেন। উনি ফ্রেশ হয়ে আসবেন এমনটা বলার পর আমিও অল্প একটু খেয়ে নিলাম। আমার খাওয়া শেষেও উনি আসছেন না দেখে আমাকে ঘরে পাঠালেন আম্মা। এসে দেখি উনি বিছানায় আটশো অবস্থায় মোবাইল টিপছেন। আমার ছায়া যেই না রুমে পড়ল, ওনার কপালে ভাঁজ সৃষ্টি হলো কতগুলো। ব্যাপারটা আমার নজরে এলো না। মন খারাপের একটা স্ফুলিঙ্গ ভিতর থেকে বের হতে চাইলো। আমি পুরোপুরি ইগনোর করলাম সেটাকে। কথায় কথায় মন খারাপ করলে চলবে না, বাঙালি নারীদেরও চলে না। সংসার করতে গেলে মান অভিমান বিসর্জন দিয়ে তবেই সংসার করতে হয়। উনি ওনার মতন ফোনেই ব্যস্ত, আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না। আমি তাই আগ বাড়িয়ে মৃদু কণ্ঠে বললাম, খাবেন না? উনি উত্তর দিলেন, না। আমার গলায় কষ্টের দলা পাকিয়ে উঠল। হজম করার চেষ্টা করেও পারছি না। জীবনে কেউ এরকম পরিস্থিতির শিকার হয়েছে কিনা জানি না। বিয়ের দ্বিতীয় দিন একটা স্বপ্নের দিনের ন্যায় থাকে সবার জন্য। এই সময়ে প্রেম হয়, ভালোবাসা হয়। একজন অপরজনের সাথে একটু কথা বলার জন্য ছটফট করবে, একজন অপরজনের ওপর অধিকার খাটাবে, মেহমানদের ভিড়ে কিছুটা সময় কাটানোর আপ্রাণ চেষ্টা করবে। এভাবেই না দুজনের প্রতি দুজনের টান বাড়বে। অথচ আমার সাথে কি কাহিনীটাই না ঘটছে। কি অদ্ভুত। আমি আবারও বলার চেষ্টা করলাম, খাবেন না? অথচ গলা দিয়ে কোলা ব্যাঙের ঘরঘর শব্দ ছাড়া আর কিছুই বেরোলো না। তেতো অনুভূতিতে মন বিষাক্ত। আমার রোদ ঝলমলে আকাশে কোথা থেকে এই কালো মেঘের আবির্ভাব ঘটল জানি না। ফিরে চলে যেতে চাইলাম, হঠাৎ মনে পড়ল রক্তের কথাটা। 1 মিনিট সময় নিয়ে নিজেকে সাহস জোগালাম। অনেকটা গাঢ় কণ্ঠে প্রশ্ন করে বসলাম, এবার চাদরে ওটা কিসের রক্ত? উনি এবার ভূত দেখার নাই চমকে উঠলেন। ফোন ফেলে দিয়ে চাদর টানাটানি শুরু করলেন। মুখ দিয়ে প্রশ্ন করে চলেছেন, কই রক্ত, কোথায়? আমি বললাম, বালিশের পিছনে দেখুন, আমি গোছ করে রেখেছি যাতে কেউ না দেখে। কেউ দেখেনি তো? না, শুধু আমি। যাক, উনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু আমি স্বস্তি পেলাম না। পুনরায় জবাবের প্রত্যাশায় প্রশ্ন করলাম, বললেন না তো কার রক্ত এগুলো? আপনাকে তো জখম দেখাচ্ছে না, তবে আর এখানে এলোই বা কি করে? ওনার মসৃণ কপাল আবারও ভাঁজ বিশিষ্ট হলো। আমিও শক্ত হওয়ার চেষ্টা করছি, উত্তর আমাকে জানতেই হবে। উনি হঠাৎ রূঢ়ভাবে বললেন, সে তোমার না জানলেও চলবে। এটা আমার ঘর, এখানে কোথায় কি হচ্ছে তা আমি জানবো না? ফট করে মুখ দিয়ে জোরালো গলায় প্রতিবাদ বেরিয়ে এলো। দেখলাম ওনার ঠোঁট জুড়ে তাচ্ছিল্যের হাসি। এটা তোমার ঘর? একদিনই ঘর তোমার নামে হয়ে গেল? মা লিখে দিয়েছে নাকি? আমি জবাব দিতে পারলাম না। চোখ ভরে উঠল আবারও। অভিমান হলো এবার, কড়া অভিমান। ঠিক করলাম আগামীকাল বাবার বাড়ি যাওয়ার পর আর কোনো দিনই ফিরে আসবো না। ওনার এই অহংকার নিয়েই উনি থাকুক। সংসার আর ভালোবাসার কোনো দরকার নেই আমার। আমি বেরিয়ে গেলাম। যাওয়ার আগে লক্ষ্য করলাম উনি বেশ চিন্তিত ভঙ্গিতে কাউকে ফোন লাগাচ্ছেন। আমার বেডরুমের পাশেই আর একটা ঘর, সেখানে থম ধরে বসে রইলাম। এই ঘরেই গতকাল আমার স্বামী থেকেছে, এই বিছানাতেই ঘুমিয়েছে নিশ্চয়ই। বুকের ভিতর এক রাশ অভিমান, তবুও কিসের টানে যেন খুব অসহায়ের ন্যায় আমি বিছানায় হাত বোলালাম। যাকে একবারও ছুঁয়ে দেখার কপাল আমার হয়নি, তার জন্য মন কেন কাঁদে বুঝি না। এর চেয়ে আগেই তো ভালো ছিলাম। এত জ্বালা যন্ত্রণা আর চিন্তা কিছুই ছিল না। বাবার ঘরে অতিরিক্ত আদর পাওয়ার জন্যই কি আমার সাথে এমনটা হচ্ছে? স্বামীর আদর কি কপালে নেই? তবে চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো।
আমি মোছার চেষ্টা করলাম না, সব কষ্ট মুছে দিলেই চলে যায় না। 11টার কাছাকাছি ঘড়ির কাঁটা, ঘরে কেউ ঢুকেছে অনুভব করতে পেরে আমি গুটিয়ে গেলাম। দ্রুত চোখ মুছে ফিরে দেখলাম আমার দেওর লাবিব দাঁড়িয়ে। আমাকে দেখেই উনি বললেন, ভাবি আপনি? আমি বিষম খেলাম, কি বলবো কি অজুহাত দেখাবো, চোরা চোখে চেয়ে রইলাম। লাবিব বললেন, ভাইয়া তো ওই রুমে, আমি বিছানা গোছাতে এসেছিলাম। ঝটপট উত্তর দিলাম। লাবিব হেসে বললেন, আপনাকে এত কষ্ট করতে হবে না ভাবি, এই ঘরে কেউই থাকে না, এটা গেস্ট রুম। ও, এখানে শুধু গেস্টরা এলে তবেই থাকে? হ্যাঁ, এছাড়া সারা মাসই আম্মু দরজায় তালা দিয়ে রাখে। আজকে সব মেহমান চলে গেল, দেখবেন কালকেই এই দরজায় তালা মেরে দেবে আম্মু। আমার ইয়ারফোনটা এই রুমে রেখে গেছে অধরা, সেটাই নিতে এলাম। ও, গতকাল রাতেও কি এই ঘরে গেস্টরা ছিল? হ্যাঁ, অধরা, বড় আপু, ওনার ছেলে, এরাই ছিল। কেন ভাবি? আমি মাথা নাড়িয়ে বললাম, এমনি কিছু না। আমি বেরিয়ে গেলাম, মাথায় জট লাগলো। তাহলে ওনার শেরওয়ানি কেন বারান্দায় ছিল? আর উনি যদি এই ঘরে না থেকে থাকেন তবে কোথায় থেকেছেন রাতে? কিছুই বোধগম্য হচ্ছে না, সব কিছুর রহস্য এবং ধোঁয়াশা। তুমি এরকম পাগলের মতন করছো কেন বলো তো? তোমার কি মনে হয় 7 বছরের সম্পর্ক আমি এভাবে নষ্ট হতে দেব? অবশ্য তোমারই দোষ সম্পূর্ণ। আমার সাথে রাগারাগি না করলে আজ এই পরিস্থিতি হতো না, বুঝেছো? আমি স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইলাম। ঘরে ঢোকা মাত্রই কথাগুলো কানে এলো। প্রহর সাহেব বারান্দায় কথা বলছেন কারোর সঙ্গে ফোনে। উক্তিগুলো তারই। তাহলে আমাকে অবহেলা করার পিছনে কারণ এটাই? ওনার 7 বছরের সম্পর্ক আছে? ছি ছি ছি, আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিলেন উনি, এইভাবে। ঢোক চেপে ডুকরে গেলাম। গোঙানির শব্দটা এতটাই জোরে হলো যে উনি টের পেয়ে গেলেন। শশব্যস্তভাবে ফোন রেখে ছুটে এলেন আমার সামনে। আমি তখন মাটিতে বল ছেড়ে পড়ে আছি, শরীরটা নিশ্চল লাগছে, চোখ বেয়ে মেঘের বাড়ি ধারা। আমি কোনোদিন ভাবতে পারিনি কারোর মাঝে থার্ড পার্সন হয়ে দাঁড়াবো। প্রহর সাহেব ঠোঁট চুলকালেন, গাল চুলকালেন, ঘন দাড়িতে হাত বোলালেন। উনি নিশ্চয়ই ভাবছেন আমাকে কি বলে সান্ত্বনা দেওয়া যায়। আমিও কাঁদতে কাঁদতে ভাবছি কোন বাণী শুনলে নিজের মনটাকে শান্ত করতে পারবো। অদ্ভুত হলেও সত্যি, এত কিছুর পরও আমার মন বলছে একবার, শুধু একবার উনি আমাকে জড়িয়ে ধরুক, তাতেই দগ্ধ মনের জ্বলুনি কমবে। কি আশ্চর্য, এতটা বেহায়া কবে থেকে হলাম আমি? চলো চলো চোখে আমি তার দিকে তাকালাম। তিনি বলার চেষ্টা করলেন, রূপ শোনো। আমার যে কি হলো তখন, কোনো কথাই কর্ণকুহরে গেল না। নির্লজ্জের মতন ঝাঁপিয়ে পড়লাম ওনার গায়ের উপর। উনি টাল সামলাতে না পেরে আমাকে ধরলেন কোনো মতে। আমি হাউমাউ করে কাঁদছি, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যাচ্ছে, তবুও থামাতে পারছি না। লজ্জায় গাল নাক সব লালচে বর্ণ ধারণ করেছে। এতটা অপমানিত আর কোনোদিন হইনি বোধ হয়। যখন হুঁশ ফিরে এলো তখন কান্নার বেগ কমলো, তবুও অসাড় হয়ে তার কাঁধে মুখ গুঁজ করে রাখলাম। তার বুকের কম্পন আমাকে সহ কম্পিত করে তুলছে। অদ্ভুত শিহরণ শিরায় শিরায়, রগে রগে, পাঁজরে পাঁজরে কাঁপন ধরছে। কালো মেঘের ঘনঘটা সরে বসন্তের মৃদুবন্ধ বাতাস কাঁপিয়ে তুলছে মনোবাড়ি। ওনার সারা শব্দ নেই, কোনো বাক্যও উচ্চারণ করেননি। কেমন যেন লাগছে আমার। আমি নিজেকে যথাসম্ভব সামলে মুখ তুলে তাকানোর চেষ্টা করলাম। আবিষ্কার করলাম উনি ড্যাব ড্যাব চোখে আমাকে দেখছেন। লজ্জায় মিয়ে গেলাম নিমেষেই। আঁখি পল্লব নামিয়ে স্তব্ধ হয়ে বসে রইলাম। বেশ কিছু সময় এভাবেই কেটে গেল। আর কতক্ষণ এভাবে বসে থাকবো তা ভাবতে শুরু করলাম। ঠিক তখনই শুনতে পেলাম তিনি বলছেন, এভাবে কান্নাকাটি করার কারণ কি? আমি উত্তর দিতে পারলাম না। নিজেকে আরও গুটিয়ে এদিক ওদিক মাথা নাড়ালাম। উঠবার চেষ্টা করলে তিনি আমার হাত ধরে টান দিলেন। নিচু হয়ে গেলাম। লজ্জারা আমাকে আপাদমস্তক ঘিরে ধরল। চলে যাওয়ার পা বাড়াতেই তিনি বলে উঠলেন, শরীর দেখিয়ে আমাকে বশ করার চেষ্টা করো না। আমি একজনকে কথা দিয়েছি। তাহলে আমাকে কেন বিয়ে করলেন? আমি তো যেচে আপনার ঘরে আসিনি। গলায় কাঠিন্য যুক্ত করলাম। মেনি বিড়ালের ন্যায় কথা হয়েছে অনেক, এবার যা হবে সব খোলাখুলি। আমার জীবনটা পুতুল খেলা নাকি? চোখ দিয়ে আগুন ঝরছে আমার। দেখলাম উনি খানিকটা ঘাবড়ে গিয়েছেন। হামতা হামতা করে বললেন, ব্যক্তিগত সমস্যা ছিল কিছু, সব কিছু বলতে পারবো না। ঠিক আছে, আমাকে বলতে হবে না। যেহেতু আমাদের বিয়েটা পরিবার থেকে হয়েছে, তাই যে কোনো ডিসিশন তারাই নেবে। আমি আমার আব্বা আম্মাকে জানাবো, আপনার আম্মাকেও জানাচ্ছি। তাদের কি বলুন, কোন কারণে আমার জীবন নিয়ে খেললেন আপনি?
সাধারণত আমি ভীষণ দুর্বল মনের অধিকারী, কিন্তু অন্যায় দেখলে আর সহ্য করতে পারি না। কিভাবে যেন খুব শক্ত হয়ে যায়। আর এখানে তো আমাকে নিয়ে অন্যায় হচ্ছে, কিভাবে চুপ করে থাকবো আমি? গতি বাড়ালাম। শাশুড়ি গিয়ে এক্ষুনি শাশুড়িকে গিয়ে এক্ষুনি বলবো সবটা। তার আগেই আমার স্বামী মহাশয় আমার পায়ের ওপর আছড়ে পড়লেন। চমকিত। তিনি অনুরোধের স্বরে বললেন, প্লিজ এরকমটা করো না, প্লিজ আগে আমার কথাটা শোনো। আমি রুক্ষস্বরে জবাব দিলাম, আর কি বলবেন আপনি? কিভাবে আমাকে বোকা বানিয়েছেন সেটা বলবেন? হুম, কিভাবে তোমাকে ঝটকা খাওয়ালাম সেটা বলবো। মানে? আমি এবার ভীষণ অবাক হলাম। দেখলাম ওনার ঠোঁটের কোণায় হাসি, আমাকে উদ্দেশ্য করে বিদ্রুপ ভরা হাসি ছুঁড়ছেন। আমার রাগ তখন আরও বেড়ে গেল। আমি চলে যেতে চাইলে উনি দ্রুত উঠে দরজা বন্ধ করলেন। তারপর আমার হাত ধরে টেনে বিছানায় নিয়ে বসালেন। আমি নাক উঁচু করে রেখেছি, একটা কথাও বলবো না বলে ঠিক করেছি। উনি বলতে লাগলেন, তোমার সাথে মজা করলাম একটু, দেখলাম খ্যাপালে তোমাকে কেমন লাগবে। ভিতরে ভিতরে চমকালেও আমি বাহির থেকে ঠাট বজায় রেখেছি, প্রত্যুত্তর করলাম না। তিনি আবারও বললেন, বোকা মেয়ে, আমার যদি কারোর সাথে সম্পর্ক থাকতোই তবে কেন তোমাকে বিয়ে করতাম? আর বিয়ের আগে সব ক্লিয়ার করতাম না বলো? তাহলে কেন অবহেলা করলেন? অভিমানের গলা ভার হয়ে এলো আমার, চোখ টলমল করছে। উনি এবার আমার কাছে এলেন, খুব কাছে, যতটা কাছে এলে আমার নিঃশ্বাসের উত্তাপ ওনার গায়ে লাগে। আমি শিহরিত বোধ করলাম। আট ষাট হয়ে বসে রইলাম উত্তরের আশায়। ভেতরটা খুশিতে কেঁপে কেঁপে উঠছে। আমার সঙ্গে নিশ্চয়ই মজা করেছেন উনি। আমি ভীষণ নার্ভাস ছিলাম। কিভাবে বললে তুমি ব্যাপারটাকে মজার চোখে দেখবে না তা ঠিক করতে গিয়ে এই পন্থাই মাথায় এলো। তাই আর একটু রুট সেজেছিলাম, আর আলাদা থেকেছি, নিজেকেও প্রস্তুত করেছি। আর তোমার কাছে হাসির পাত্র হইনি, নইলে তো সারা দেশে বলে বেড়াতে বিয়ের রাতে তোমার ভয়ে আমি অন্য ঘরে ঘুমিয়েছিলাম। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, এতটাও খারাপ না আমি। একবার বলে দেখতেন, আমি কখনোই অন্য মাইন্ডে নিতাম না, বরং আপনাকে সময় দিতাম, নিজেও নিজেকে প্রস্তুত করতাম। কিসের জন্য? আমার আদর খাওয়ার জন্য। বলেই উনি চোখ টিপলেন। আমি অভিমান রাগ সব ভুলে লজ্জায় মিশে গেলাম। মাথা নুয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছি। আমার অবস্থা দেখে তিনি খানিকটা সরে বসলেন। আমি স্বস্তি পেলাম। মিটি চোখে তার দিকে তাকালাম। প্রসঙ্গ ঘোরাতে প্রশ্ন করলাম, আর ওই কথাগুলো আপনি ফোনে কাকে বলছিলেন যে আপনার 7 বছরের সম্পর্ক ওটা? উনি হাসলেন, পকেট থেকে ফোন বের করে নাম্বার দেখালেন। অধরা নাম দিয়ে সেভ করা। বললেন, দেখো অধরাকে বলেছি। আরে তুমি আসছো আমি টের পেয়েই এমনটা করেছি। বলেছি তোমার সাথে প্র্যাঙ্ক করছি, আর অধরাকে আগেই সেট করে নিয়েছিলাম। বিশ্বাস না হলে ওর সাথে কথা বলে দেখতে পারো। বিশ্বাস করেছি। আচ্ছা যাও, আমি মাপ চাইলাম। জানি যা করেছি সব ভুল। মজা করতে গিয়ে তোমাকে অজান্তেই অনেক কষ্ট দিয়ে ফেলেছি। অবশ্য এটা না করলে কখনোই বুঝতাম না আমাকে তুমি ইতিমধ্যেই কতটা ভালোবেসে ফেলেছ। আমি চুপ করে রইলাম। এই কথা জবাবে কি বলতে হয় আমি জানি না। তিনি ক্ষণকাল চুপ করে থেকে ফের প্রশ্ন করলেন, আচ্ছা রূপ, যদি সত্যিই আমার জীবনে কেউ থাকতো আর তুমি সেটা বিয়ের পর জানতে পারতে তবে কি করতে? আমি অশ্রুসিক্ত চোখে তাকালাম। জানি না কেন ভীষণ কান্না পাচ্ছে আমার। কেন পাচ্ছে তা বলতে পারবো না, কিন্তু কিছু কিছু কান্নার কারণ হয় না। হয়তো এটা সুখের কান্না। আমি নির্মল গলায় বললাম, আমি চলে যেতাম। কারোর কাছে তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চাই না, অভিশাপ কুড়োতে চাই না। নিজের স্বামীকে এত সহজে ছেড়ে দিতাম। কেন আপনি শোনেননি? জোর করে কাউকে ধরে রাখা যায় না। আপনি তো মানুষ, বিড়াল কুকুর তো না যে জোর করে খাঁচায় ভরে পোষ মানাবো। উনি চুপ হয়ে গেলেন। আমি উঠে দাঁড়ালাম। উনি ডাকলেন, রূপ। জি। কই যাচ্ছ? বারান্দায়। কি দরকারে? চাঁদ দেখব। ঝিরিঝিরি বাতাস বইছে। আমি আকাশ দেখায় মনোযোগ দিলাম। আমার ভিতরটা ঢিপ ঢিপ করে কাঁদছে। আমি জানি উনি আসবেন। আমি জানি আজ রাতে কিছু হবে যা বদলে দেবে আমার চিরচেনা পুরো পৃথিবী। আমাকে হারিয়ে নিয়ে যাবে নতুন কিছু আস্বাদনে। আমি জানি নিজেকে হারিয়ে তাকে চিনতে পারবো পুরোপুরি। এই আকুতি, এই কামনা, এই প্রণয় আমাকে হাতছানি দিয়ে ডাকছে। মন চিৎকার করে বলছে, আপনি আসুন, আমাকে ভালোবাসুন, আদর করুন। সাক্ষী থাকুক এই রাতের প্রহর। ওই চাঁদ যেন লজ্জা পেয়ে নিজেকে মেঘের তলায় আড়াল করে নেয়।
কোথায় আপনি? আসছেন না কেন? নাসিকা পথ বেয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঠিক তখনই আমার পিছনে তাকে আবিষ্কার করলাম। আমাকে আড়াল করে আমার ওপর দিয়ে 2 হাত গ্রিলে চেপে ধরেছেন উনি। ওনার বুক আমার পিঠে মিশে গেছে। আমার শরীর ঘাম ছাড়লো। এতটা নার্ভাস জীবনে আর কখনো হইনি। আমি গুটিসুটি মেরে রইলাম। উনি প্রশ্ন করলেন, আকাশটা ভীষণ সুন্দর তাই না? আমি মাথা হেলিয়ে হ্যাঁ বললাম। তোমার মতো? আমি মাথা হেলিয়ে না বললাম। তোমার চাইতেও বেশি? আমি মাথা হেলিয়ে না বললাম। তোমার চাইতে কম? এবার মুখে বললাম, জানি না। উনি ফট করে আমাকে টেনে মুখোমুখি করে নিলেন। আমি স্তম্ভিত পুরোপুরি। ওখানেই আমার নিঃশ্বাস আটকে এলো। ওখানেই যে আমার মরণ যেন। আমি অপেক্ষার প্রহর গুনতে লাগলাম। নিজের হাতজোড়া কখন যে ওনার পিঠ খামচে ধরেছে জানি না। যখন সম্বিত ফিরে পেলাম তখন অনেক সময় পেরিয়ে গেছে। এলোমেলো চুলে আমি এক ছুটে ঘরে প্রবেশ করার সিদ্ধান্ত নিলাম। ওনার দিকে পিঠ দিয়ে বুকের আঁচল ঠিক করছি। খেয়াল করলাম কেউ একজন গলির কিনারে দাঁড়িয়ে আছে। তার জ্বলন্ত চোখ আমাদের দেখছে। আমার আপাদমস্তক শিরশির করে উঠল। মুখ দিয়ে অস্ফুট স্বরে চিৎকার বেরিয়ে এলো। বাবার বাড়ি সকালবেলাতেই চলে এসেছি। আমার বড় ভাই সুমন এবং বড় ভাবি হিয়া গিয়ে আমাদের দুজনকে নিয়ে এসেছে। গতকাল রাতের ঘটনাটা এখনো মাথা থেকে সরেনি। চিৎকার দেওয়ার কারণটা কি জানতে চাইলে আমি কিছুই বলতে পারিনি তাকে। আর অবাক করা বিষয় হলো সেই চোখ জোড়াও উদাও হয়ে গিয়েছিল নিমেষেই। প্রহর সাহেবকে বারান্দায় রেখেই আমি ঘরে চলে আসি। এরপর ঘুমানোর বাহানা করে মাঝরাত পর্যন্ত শুয়ে থাকি। তিনি আরও একবার আমার কাছে আসতে চেয়েছিলেন। কেন যেন আমার মন টানেনি। কোথাও কিছু একটা চলছে এরকমটা মনে হচ্ছিল বারবার। ষষ্ঠ ইন্দ্রিয় নাকি সবসময় আগে থেকে অনেক কিছুর জানান দেয়। আমার বেলাতেও তাই হচ্ছে হয়তো। হয়তো যাই ঘটছে তা জানতে হবে আমাকে, এবং তা অতি দ্রুতই। কোনো কিছু নিয়ে নিশ্চিন্ত না হয়ে আমি প্রহর সাহেবকে কিছু বলতেও পারছি না, আবার অন্য কাউকে শেয়ারও করতে পারছি না। আচ্ছা, ঝামেলাতে পড়েছি। মনের উসখুসানি নেভাতে কিছু করা অতীব প্রয়োজন। গতকাল রাতে আরও যে জিনিসটা লক্ষ্য করেছি তা হলো আমি শোয়ার পরেও প্রহর সাহেব শুয়ে পড়েননি। ফোন নিয়ে প্রায় 2 ঘন্টা বসেছিলেন। উনি ভেবেছেন আমি ঘুমাচ্ছি, কিন্তু আমি সজাগ ছিলাম এবং তাকে পর্যবেক্ষণ করছিলাম। হয়তো বেচারাকে কাছে আসতে দিইনি বলে মন খারাপ ছিল, অথবা ঘুম আসছিল না তাই ফোন ঘাঁটছিল। স্বাভাবিক একটা বিষয়, তবুও কেন যেন অস্বাভাবিক লাগছে। আমার ভিতরটাই সন্দেহ দিয়ে বোঝায়। দূর, নিজের প্রতি নিজেরই বিরক্ত লাগছে। হিয়া ভাবি ঘরে ঢোকায় আমি নড়চড়ে বসলাম। তাকে দেখে বুঝলাম তিনি অবাক কোনো কারণে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাবি? জামাই বউ আসে থাকে, 2 দিনে 3 ও বাড়ি থেকে কেউ এসে খেয়ে দিয়ে তোদের নিয়ে যাবে, এমনটাই তো নিয়ম জানতাম। হ্যাঁ, কেন? তোর ননদ চলে এসছে নাচতে নাচতে, দেখ বাইরে গিয়ে। আমি বিস্মিত হয়ে বললাম, আমার ননদ? অধরা নাম করে মেয়েটার কথা বলছিলাম। আমি রীতিমতো ঝটকা খেলাম। এখানে অধরা কেন এসেছে? কি কারণ? অবাক হয়ে তাকিয়ে রইলাম ভাবির দিকে। ভাবির চোখ মুখ কুঁচকে রয়েছে, যা দেখে অনুমান করতে পারছি অনেক কিছু। আমার ভিতরটা ধুকধুক করে উঠল। হিসাব মেলাতে চেষ্টা করলাম। গতকাল রাতে ওই ফোনে কথা বলার ব্যাপারটার সময় অধরার নাম দিয়েই চালিয়ে দিয়েছেন প্রহর সাহেব। আবার আজকে আমাদের বাড়িতে এই মেয়ে হাজির। এছাড়াও বিয়ের সময় অধরার কিছু কিছু ব্যাপার আমাকে খুব রাগিয়ে দিয়েছিল। যেমন বারবার আমার বরের পাশে এসে বসে থাকা, ওনার হাত ধরে টানাটানি করা, ওনার সাথে ঘেঁষাঘেঁষি করা, আমাকে দেখিয়ে দেখিয়ে ওনার সাথে খুব ক্লোজলি ছবি তোলা। এগুলো স্বাভাবিক মাইন্ডে নেওয়ার চেষ্টা করলেও কেন যেন এখন সবটাই অস্বাভাবিক লাগছে। রাগে ফের চোয়াল শক্ত হয়ে এলো আমার। পরিবর্তনটা ভাবি লক্ষ্য করে আমার কাঁধে ধাক্কা দিল। কিরে, এভাবে মুখ শক্ত করে আছিস কেন? কিছু না ভাবি, গমগমে কণ্ঠস্বরে বললাম আমি। ভাবি বিশ্বাস করলেন না। উনি আমাদের বাড়িতে আছেন বছর 3 সময় হবে, অথচ সম্পর্কটা যেন আজন্মের। মায়ের পর যদি কেউ ভীষণ ভালোবাসা দিয়ে থাকে আমাকে, তবে সে এই ভাবি। ইনি আমার বান্ধবীর ন্যায় সব সময় সব কিছু শেয়ার করি, সেও করেন। ভাবির থেকে এসব যে লুকাতে পারবো না তা জানা কথা, তাই লুকালামও না। ভাবিকে নিজের সন্দেহের কথা খুলে বললাম। সব শুনে হিয়া ভাবি থ হয়ে বসে রইলেন।